আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা মানব জীবনের ধারাবাহিকতার এই চ্যাপ্টারটার 2 নম্বর লেকচার আজকে আমরা শুরু করছি এবং এই লেকচারে মূলত আমরা জানবো হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে। ঠিক আছে, তো আশা করি এই চ্যাপ্টারের এই অংশ থেকে বেশ কয়েকটা মেডিকেল প্রশ্ন আসছে বিগত কয়েক বছরে। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমরা এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ছি। তো আমাকে একটু কনফার্ম করবো সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না। আমি তাহলে একটু দাঁড়াও, আমি ভিডিওটা একটু শেয়ার দিয়ে নিচ্ছি এবং আমি তোমাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অধীর আগ্রহে অনেকেই এই ক্লাসটা করার জন্য অপেক্ষা করছিল যে কখন এই ক্লাসটা করবো। হ্যাঁ, তো যাই হোক, আমি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা আসলে আমি কিছুটা বলতে পারো লোকলজ্জার বই আমি গত ক্লাসের একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি। আমি জানা মতে কোনো জিনিস স্কিপ করি না। তো গত ক্লাসে আমি একটা টপিক 2টা লাইন একটু বাদ দিয়ে দিছি, সেটা আমি একটু পড়ায় দিতে চাচ্ছি তোমাদেরকে। সেটা আফটার অল আমরা তো বায়োলজি পড়তেছি, তাই না? আচ্ছা, আমি একটু করে এই জিনিসটা তোমাদেরকে একটু পড়ায় দিচ্ছি, খেয়াল করো। তারপর আমরা আজকে স্ত্রী প্রজননতন্ত্রের ইন ডিটেল পড়বো, একদম সুপারফিশিয়াল থেকে একদম ইন ডিপতে গিয়ে পড়বো যে কী কী আছে, এই জিনিসগুলো আমরা পড়বো। তার আগে আমরা একটু দেখে নিই আমরা গত ক্লাসে কী রেখে আসছিলাম। দেখো, নর্মালি শিশ্ন যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে, আমি এটা কিন্তু গত ক্লাসের একটা অংশ পড়াচ্ছি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে পড়ছিলাম পুরুষ প্রজননতন্ত্র, আজকে আমরা পড়তেছি স্ত্রী প্রজননতন্ত্র। তো যাই হোক, শিশ্ন যেটাকে আমরা ইংলিশে পেনিস বলে চিনে থাকি। হ্যাঁ, নর্মালি এইটা কিন্তু কিভাবে থাকে, নর্মালি এইটা কিন্তু ধরো নাও এটা একটা পেনিস, ঠিক আছে। নর্মালি এটা হচ্ছে প্রসারিত থাকে না, সাধারণ পজিশন। কিছু কিছু বিশেষ মুহূর্তে এটা কি হয়, হ্যাঁ, প্রসারিত হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রসারণকে ইংলিশে বলা হয়ে থাকে, তাহলে দেখো শিশ্ন কি হয়, মাঝে মধ্যে প্রসারিত হয়ে থাকে। বিশেষ করে কি ছেলেরা এটা ভালো জানো, আর বিশেষ মুহূর্তে বলতে বিশেষ করে বলা যেতে পারে সকালবেলায় বা অন্য কোনো সময়। যাই হোক, আমরা যেটা পড়বো এখানে, এটা হচ্ছে শিশ্ন কি হয়, প্রসারণ হয়। এই প্রসারণকে ইংলিশে কি বলা হয়, ইরেকশন। এই যে শিশ্ন যে প্রসারিত হয় বা ইরেকশন হয়, তার 2টা পেশির কারণে হয়ে থাকে। শিশ্নের মধ্যে এটা ধরো শীতকাল, এটা ধরো গরমকাল। তাহলে দেখো এখানে নর্মালি এইভাবে থাকে, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা কি হয়, প্রসারিত হয়ে থাকে কোন পেশির কারণে। এইটা আমরা মনে রাখতে পারবো এই প্রসারণের ইংলিশ শব্দটা জেনে। তাহলে দেখো, এই শিশ্ন প্রসারিত হয় দুইটা পেশির দ্বারা। দুইটা ইরেকটাইল পেশি দ্বারা। কি পেশি? দুটি ইরেকটাইল পেশি। দুটি ইরেকটাইল কি পেশি? দুটি ইরেকটাইল পেশি। পেশি দ্বারা শিশ্ন প্রসারিত হয়, ঠিক আছে। শিশ্ন প্রসারিত হয়। তাহলে দেখো আমি কি বললাম, তো দেখো এটা যদি শিশ্ন হয়ে থাকে, এটা প্রসারণ হয়। প্রসারণকে ইংলিশে কি বলে, ইরেকশন। ইরেকশনটা কি পেশি দ্বারা হয়, দুইটি ইরেকটাইল পেশি দ্বারা। তাহলে প্রসারণ কি দিয়ে হয়, দুইটি ইরেকটাইল পেশি দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই ইরেকটাইল পেশি দুটোর নাম আছে। হ্যাঁ, এটা কমন নাম হচ্ছে ইরেকটাইল পেশি। হ্যাঁ, এদের স্পেসিফিক নাম আছে। একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম আর কর্পোরা ক্যাভার্নোসা। একটা হচ্ছে কর্পোরা, দুইটা পেশির নাম কি, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, আরটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম, আরটা কি কর্পোরা স্পঞ্জিওসাম। এই দুইটা পেশির কারণে কি হয়, এই দুইটার পেশির কারণে এটা প্রসারিত হয়, ঠিক আছে। তাহলে আমরা আশা করি জেনে গেলাম। এখন আসলে বেসিক্যালি হচ্ছে আমরা যত কিছুই বলি যে মেডিকেলে যেটা হয়, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেলে যেটা হয়, এগুলো তো পার্ট করা থাকে। ছেলেদের মেয়েদের যে বহির্যৌনাঙ্গ বা এই যৌনাঙ্গগুলো, এগুলো হচ্ছে পার্ট করা থাকে, কাটা থাকে। এবং এগুলা আমরা যে পরীক্ষা দিই সেটা বলো, ম্যাক্সিমাম তো মেডিকেলে ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছে ভাইবা, অধিকাংশ হচ্ছে 50-50 ভাইবা আছে আর হচ্ছে রিটার্ন আছে। তো ভাইবাতে এগুলো ধরে স্যারের সামনে বলতে হয় এবং স্টুডেন্টরা যেন নার্ভাস ফিল না করে
এই জন্য, কারণ তো আপনার তো ডাক্তার হচ্ছে, তাই না? এখানে তো নার্ভাস ফিল করে কিছু নাই, বা লজ্জা বা সংকোচের কিছু নাই। এখানে শিখতে হবে, জানতে হবে। তো ছেলেদেরগুলা মেয়েদেরকে ধরায়, আবার মেয়েদেরগুলো ছেলেদেরকে ধরায়, এবং এটা খুব নর্মালি এটা ধরতে হয়। এবং এখানে যদি নার্ভাস ফিল করে বা হেজিটেট ফিল করে, তাহলে যাও, তুমি ফেল, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা নর্মালাইজড হয়ে আসো, তারপর তুমি পাস করতে পারবো। তো যে জিনিসটা হচ্ছে আমাদের কাছে এগুলো নর্মালাইজড, আমরা মেডিকেলের পার্সন, এগুলো আমাদের কাছে নর্মাল। এবং তোমরা বায়োলজি পড়তেছো, তোমরাও তো হয়তো বা এক পর্যায়ে যদি মেডিকেলে চান্স পাও, তোমরা তো ডাক্তার হবা। তো এগুলো যত নর্মালি নিতে পারো, ঠিক আছে, এগুলো যত নর্মালি নিতে পারো, দ্যাটস ইট, ফাইন, ওকে। আমি অন্যান্য ক্লাসে মজা করি, কিন্তু এই ক্লাসটাতে আমি মজা করতে, মানে ওইভাবে মজা করতে আসলে আমি চাচ্ছি না, কারণ এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ জিনিস, ওকে। তো যাই হোক, আমরা তাহলে বুঝে গেলাম, তাহলে এই বিশেষ করে আমি এটা এমনিতে বলতে পারি, এটা তো ছেলেরা ভালো ফিল করতে পারতেছো প্রসারণটা, বিশেষ করে ছোটো বাচ্চা যারা হিসু করে দেয়, তখন হিসু করার সময়, আচ্ছা যাই হোক, আমার সামনে একজন আছে, ও এই তুমি মুখ বন্ধ করো, তো হিসু করার সময় এই প্রসারণটা হয় দুইটা পেশি দিয়ে। এখন থেকে ছোটো বাবু দেখলে মনে মনে বলবা কর্পোরা ক্যাভারনোসা আর কর্পোরা স্পঞ্জিওসামে জেগে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে যাই, ওকে। আমরা এই ছিল আমার শিশ্ন বা পেনিসের ইরেকশনের জন্য দুইটা পেশি দায়ী, সেটা তোমরা একটু আগের ক্লাসের নোটের মধ্যে একটু অ্যাড করে নিবা কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি সাহস করে বলেই দিলাম। যাই হোক, এখন আমি এখানে আসি। আচ্ছা, সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে, ওকে। এখন আমরা চলে আসি, আজকের ক্লাসটা আসলেই ইন্টারেস্টিং একটা ক্লাস, এবং এখান থেকে আমি বলছি যে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এবং আমি দেখাই দিব যে কোন জায়গা থেকে আসছে। তো এই যে যেটা দেখতেছো, তুমি হয়তো বা খুঁজতেছো যে আসলে এটা আসলে কি, এটা তো একটা গাছের মতো মনে হচ্ছে, বা এটা দিয়ে তো আসলে আমি যার জন্য ক্লাস করতে আসছি জিনিসটা তো এরকম না। আমি আস্তে আস্তে সবকটা জিনিস দেখা দিব, প্রত্যেকটা জিনিস দেখা দেবো, একটু ধৈর্য ধরো, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, এখানে তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে হয় কি, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে কি হয়, জাইগোট তৈরি হয়, তাই না? হ্যাঁ, এই যে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে কি হয়, ডিম্বাণু মিলে জাইগোট হয়। এতটুকু তো বেসিক জিনিস, তাই না? জাইগোট হয়, আর এই জাইগোট থেকে কি তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, তাই তো? ভ্রূণ, এখান থেকে আমরা কি পাবো, আমরা এক পর্যায়ে এটা শিশু, মানব শিশু হবে, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের মধ্যে নাই, কিন্তু খেয়াল করো, এই চ্যাপ্টারটা যদি ভালো বেসিক তোমার জানা থাকে, তাহলে তুমি হাইড্রার প্রজননটা তুমি ভালো বুঝতে পারবা। ওইখানেও স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস আছে, মোটামুটি প্রায় সিমিলার। তুমি ঘাসফড়িংয়ের প্রজননটা তুমি বুঝতে পারবা, তুমি রুই মাছের প্রজননটা সহজে বুঝতে পারবা, প্রায় কাছাকাছি, প্রায় সিমিলার, কারণ প্রত্যেকেরই জনন হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি হয়, জাইগোট হয়, জাইগোট থেকেই ভ্রূণটা পরিণত হয়ে এক পর্যায়ে শিশু হতে রূপান্তর হয়। এখন কথা হচ্ছে, স্যার আমরা গত ক্লাসে পড়লাম যে শুক্রাণুটা পুরুষ প্রজননতন্ত্রে তৈরি হয়, ঠিক আছে। তাহলে স্যার ডিম্বাণুটা কোথায় তৈরি হয়, ডিম্বাণুটা তৈরি হবে স্ত্রী প্রজননতন্ত্রে। স্ত্রী প্রজননতন্ত্রের কোন অঙ্গে তৈরি হবে, খেয়াল করো, ডিম্বাণুটা স্ত্রী প্রজননতন্ত্রের কোন অঙ্গে তৈরি হবে, ডিম্বাণুটা স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয়ে তৈরি হবে। শুক্রাণু যদি তৈরি হয় শুক্রাশয়ে, ডিম্বাণু তৈরি হবে ডিম্বাশয়ে। তাহলে খেয়াল করো, এই একটা ডিম্বাশয়, এটা কি একটা ডিম্বাশয়, তাহলে দেখো এই একটা ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়, এই দুইটা ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমরা আর কিছু জানি বা না জানি, অন্তত ডিম আকৃতি যে দুটো অংশ দেখতে পাচ্ছি, এদেরকে আমরা কি বলবো, ডিম্বাশয়। খেয়াল করো, আমরা এক চিত্র দিয়ে আমরা কয়েক পৃষ্ঠা পড়া শিখে ফেলবো, জাস্ট ধৈর্য ধরে খেয়াল করো। এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো ডিম্বাশয়। এদেরকে আমরা কি বলবো রে, এই যে, তাহলে আমরা ডিম্বাণু তৈরি হয় কোথায়, ডিম্বাশয়ে। তাহলে আমরা ডিম্বাশয়টা জানলাম, এই একটা ডিম্বাশয়, ডান ডিম্বাশয়, এটা কি বাম ডিম্বাশয়, ঠিক আছে। এখন এই ডিম্বাশয় থেকে খেয়াল করো, এই ডিম্বাশয় থেকে কি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হবে, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হবে। এই ডিম্বাণুগুলো তৈরি হয়ে, খেয়াল করো, এই ডিম্বাণুগুলো তৈরি হয়ে কোথায় যাবে, ডিম্বাণুগুলো তৈরি হয়ে এই নালীটা দিয়ে এই জায়গাটাতে আসবে। এই ডিম্বাণুগুলো এখানে তৈরি হয়ে এই নালী দিয়ে এই জায়গায় আসবে। এখন স্যার কথা হচ্ছে, এটাকে আপনি ডিম্বাশয়, তার ভিতর ডিম্বাণু আছে,
এটা ডিম্বাশয়, তার ভিতর ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হয়ে এই নালীটা দিয়ে, একটু ভালো করে খেয়াল করো, এই নালীটা দিয়ে এই জায়গাতে আসবে, আবার এদিক থেকে ডিম্বাণু তৈরি হয়ে এই জায়গাটাতে আসবে। স্যার এই জায়গাটার মানে কি? এই জায়গাটা হচ্ছে আমরা মায়ের পেটে যে জায়গাটাতে আমরা বড় হয়েছি, এটা হচ্ছে সেই অঙ্গটা, মায়ের পেটের যে অঙ্গটার মধ্যে আমরা বড় হয়েছি বা আমাদের ভ্রূণ থেকে আমরা শিশুতে রূপান্তর হয়েছি, এই যে জায়গাটা আপনার ভ্রূণটা পরিণত হয়েছে এই জায়গাতে, এইটার নাম কি তাহলে স্যার? এটার নাম হচ্ছে জরায়ু। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে জরায়ু। তাহলে আমরা যদি বলি এটার নাম কি? এটার নাম হচ্ছে জরায়ু। ঠিক আছে, আচ্ছা, এটার নাম হচ্ছে জরায়ু। তাহলে খেয়াল করো, এখানে আমরা কি পাইলাম? এটা হচ্ছে ডিম্বাশয়, এটাও একটা ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো তৈরি এখানে আসবে, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি এখানে আসবে, এটাকে আমরা বলতেছি জরায়ু। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে স্যার এই নালীটার কোনো নাম নাই? হ্যাঁ, এই পুরার যে নালীটা দেখতে পাচ্ছ তুমি, এই পুরা নালীটাকে বলবো আমরা, এই পুরা নালীটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বনালী। কি নালী বলো তো? ডিম্বনালী। তাহলে দেখো, এই পুরা নালীটাকে আমরা বলবো ডিম্বনালী, ডিম্বনালী। তাহলে দেখো, এটা যদি ডিম্বাশয় হয়, এখান থেকে যে নালীটা বের হচ্ছে ডিম্বনালী, এটার নাম কি? জরায়ু। এইগুলোর নাম কি স্যার? এই যে এখানে যে হলুদ কালার দিয়ে একটা অংশ দেওয়া আছে, এটাকে আমরা বলে থাকি, খেয়াল করো, এটাকে আমরা বলে থাকি যোনিপথ। কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি যোনিপথ। আমরা 5টা জিনিস পড়বো এখানে, 5টা জিনিস আছে, একটু ভালো করে খেয়াল করো। এটাকে আমরা বলবো যোনিপথ, যোনি বা যোনিপথ, শুধু যোনি না বলে আমরা যোনিপথ বলি। ঠিক আছে, আর এই পাশে যা দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখো, লাল কালি দিয়ে একটা অংশ একটা আঁকা আছে, সাদা কালি দিয়ে একটা অংশ আঁকা আছে, এদেরকে একত্রে, আবার এটার এখানে নীল কালির একটা অংশ আছে, এগুলোকে একত্রে বলা হয় বহির্যৌনাঙ্গ। কি বলা হয়? হ্যাঁ, মেয়েদের বহির্যৌনাঙ্গ। এই জায়গাতে বেশ কয়েকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়বো একটু ধারাবাহিকভাবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা আমাদের শিখতে হবে, কারণ শুধু তো মজা করার জন্য আসলে কিছু জিনিস আমাদের ইনফরমেশন জানতে হবে, তাই না? এদেরকে একত্রে কি বলবো আমরা? এদেরকে একত্রে আমরা বলবো বহির্যৌনাঙ্গ। আমি এখানে অনেকগুলো লেখা লিখবো, তাই আমি এক পাশে এই দূরে লিখতেছি। তো এখানে যা দেখতে পাচ্ছ সবাইকে একত্রে কি বলবো? বহির্যৌনাঙ্গ, বহির্যৌনাঙ্গ। তাহলে দেখো, আমরা কয়টা জিনিস পড়ছি একটু খেয়াল করো তো, কয়টা জিনিস পড়ছি একটু খেয়াল করো। এটা বলতেছে মিল পাচ্ছি, তুই কি? আচ্ছা, এখানে কতগুলো পাগল বলতেছে স্যার প্র্যাকটিক্যাল লাগবে, তোরটা দেখি না হারামজাদা, এদিকে দেখ। এখানে খেয়াল কর, প্রথমটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে ডিম্বাশয়। এটা কি? ডিম্বাশয়। এই যে 1 নাম্বার, এটা কি? ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে যেটা যাচ্ছে সেটা কি? 2 ডিম্বনালী। ডিম্বাশয় থেকে যেটা যাচ্ছে এটা কি? ডিম্বনালী। ডিম্বনালীটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে? এটা জরায়ুতে গিয়ে মিলিত হচ্ছে, এটা 3 নাম্বার, এটা হচ্ছে জরায়ু। ঠিক আছে, তাহলে দেখো, এটা ডিম্বাশয়, সিরিয়ালটা বলতে হবে, 5টা নাম বলতে হবে। এটা ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে যেটা যাচ্ছে ডিম্বনালী, ডিম্বনালী থেকে এটা কি? জরায়ু। এটা কি? জরায়ু। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, দেখো, 4 নাম্বার হচ্ছে কি? যোনিপথ। এই পথটা, এটা হচ্ছে যোনিপথ। ঠিক আছে, আর এইখানে যা দেখতে পাচ্ছি আমরা সবকটা একত্রে আমরা বলবো বহির্যৌনাঙ্গ। একত্রে আমরা কি বলবো? বহির্যৌনাঙ্গ। ঠিক আছে, তো আশা করি আমরা এতটুকু জিনিস, কয়টা জিনিস আমরা পড়লাম? 5টা জিনিস আমরা পড়লাম। কয়টা জিনিস পড়লাম? 5টা জিনিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে কয়টা জিনিসগুলো? তাহলে এক হলো আমার ডিম্বাশয়, আমার না, স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয়, তারপর এটা কি? ডিম্বনালী, তারপর এটা কি? জরায়ু, তারপর এই যে নালীটা দেখতে পাচ্ছি আমরা যোনিপথ, আর এখানে কতগুলা ভাঁজ থাকবে, একত্রে কতগুলো ভাঁজ থাকবে, এদেরকে একত্রে বলা হচ্ছে বহির্যৌনাঙ্গ। এখন আমরা যদি বলি খেয়াল করি যে স্যার এখানে আপনি ডিম্বাশয় বলতেছেন, তাহলে কতগুলো থাকবে? একটা, এই পাশেও থাকবে, এই পাশে 2টা, তারপরে ডিম্বনালী থাকবে। এখন এই জায়গাগুলো তোমরা অনেক সময় ভুল করো, আমি এটা ধরায় দিচ্ছি। দেখো, এই খেয়াল করো, এই যে আমরা যদি আসি, এই যে দেখো, এটা পুরাটা কিন্তু ডিম্বনালী। হ্যাঁ, ডিম্বনালীর কতগুলো অংশ আছে, এই যে আঙ্গুলের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি আমরা, একটু খেয়াল করি, এই আঙ্গুলের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি, এই আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় ফিমব্রি। কি বলবো আমরা? ফিমব্রি। এগুলো কিন্তু ডিম্বনালীর অংশ পড়তেছি কিন্তু আমরা। হ্যাঁ,
ডিম্বনালীর অংশ আমি এখান থেকে দেখাই, আমি এই পাশে দেখাই। এই যে আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় ফিমব্রি। কি বলবো আমরা? ফিমব্রি। হ্যাঁ, এই যে ফিমব্রি, এটা উচ্চারণটা হচ্ছে ফিমব্রি, ফিমব্রি। হ্যাঁ, এই আঙ্গুলের মতো এই অংশগুলোর নাম কি? যে আঙ্গুলের মতো অংশগুলোর নাম ফিমব্রি। আর ফানেল আকৃতির যে অংশটা, এটার নাম কি স্যার? এই ফানেল আকৃতির এই অংশটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। নাম কি? ইনফান্ডিবুলাম, 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 ইনফান্ডিবুলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপরে এখানে যেটা ফুলা অংশ দেখতে পাচ্ছ না, আচ্ছা এটা কিন্তু ফানেল আকারের অংশ। হ্যাঁ, এটা ফানেল আকৃতির অংশ, এটা ইনফান্ডিবুলাম। আর এখানে যে ফুলা অংশটা এটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে, এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে অ্যাম্পুলা, 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 অ্যাম্পুলা। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। তারপরে দেখো, আর বাকি যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, যেটা জরায়ুর সাথে লাগানো, যে নালীটা জরায়ুর সাথে লাগানো, একে আমরা বলবো কি? একে আমরা বলবো ইস্তমাস। কি বলবো স্যার? ইস্তমাস। কি বলবো স্যার? ইস্তমাস। তাহলে আমরা কি কি পাইছি একটু খেয়াল করি। আমরা কি কি পাইলাম? একটু শুরুর দিকে একটু আসি, একটু শুরুর দিকে। এটা কিন্তু পুরাটাই কিন্তু ডিম্বনালী পড়তেছি আমরা, পুরাটাই কি? ডিম্বনালী। এই যে পুরাটাই, এই যে ডিম্বনালী, এই যে এটা পুরাটাই কিন্তু ডিম্বনালী। তো আমরা ডিম্বনালীর কয়েকটা অংশ পড়লাম। হ্যাঁ, এখানে জায়গা নেই, তাই আমি ওই পাশে লিখছি। তো সবকটাকে একত্রে আমরা কি বলবো? সবকটাকে একত্রে আমরা কি বলবো? এগুলো ডিম্বনালীর অংশ। এই প্রত্যেকটাই এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই ডিম্বনালীর অংশ, যেটা আঙ্গুলের মতো। খেয়াল করো, এগুলো হচ্ছে ফিমব্রি, যেগুলো আঙ্গুলের মতো, এদের নাম কি? ফিমব্রি। বাংলায় বললে জালর, জালর লিখে আছে, আমি লিখে দিব। তারপরে দেখো ফানেল আকারের যে অংশটা, এই যে এখানে দেখো ফানেল, ফানেল, ফানেল তো চিনো। ফানেল আকারের যে অংশটা, একে আমরা বলি ইনফান্ডিবুলাম। আর যে জায়গাটা ফুলা, তাকে আমরা বলবো অ্যাম্পুলা। আর যে অংশটা জরায়ুর সাথে লাগানো, পুরো এই অংশটাকে ইস্তমাস বলা হয়। কি বলা হয়? ইস্তমাস বলা হয়। এ কি বলা হয়? ইস্তমাস বলা হয়। তাহলে আমি কি বলছি? প্রথমে বললাম ফিমব্রি, তারপরে কি থাকবে বলো তো? ইনফান্ডিবুলাম, তারপর কি থাকবে? অ্যাম্পুলা, তারপরে কি থাকবে? ইস্তমাস। তাহলে আমাকে বলো তো দেখি, ডিম্বনালীর কয়টা অংশ থাকে? ডিম্বনালীর একটা, দুইটা, তিনটা, এই চারটা অংশ থাকে। তোমাকে প্রশ্নে পরীক্ষা এইভাবে করবে যে ডিম্বনালীর আঙ্গুলের মতো অংশকে কি বলা হয়? ফিমব্রি। ডিম্বনালীর ফানেল আকৃতির অংশকে কি বলা হয়? ইনফান্ডিবুলাম। দেখো ফান্ডিবুলামের মধ্যে ফানেল কথাটা আছে, দেখো ইনফান্ডি মানে ফানেল, ফানেল আকারের অংশ যেটা, সেটা ইনফান্ডিবুলাম। আর যে অংশটা ফুলা, তাকে আমরা কি বলবো? অ্যাম্পুলা। আর যে অংশটা জরায়ুর সাথে যুক্ত, এটাকে বলা হয় ইস্তমাস। কি বলবো আমরা? ইস্তমাস। তাহলে আমরা কিন্তু এখানে ডিম্বনালীর অংশগুলো জেনে গেলাম। তাহলে এই হচ্ছে আমার ডিম্বাশয়, এই হচ্ছে ডিম্বনালী পুরাটা। এই ডিম্বনালীর এই কতগুলো অংশ রয়েছে। তারপরে এখানে দেখো, এটা কি আছে দেখো তো? এটা হচ্ছে জরায়ু। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে জরায়ু। এখন কথা হচ্ছে স্যার, জরায়ুতে কি আছে খেয়াল করো। জরায়ুতে উপরের দিকে দেখো, উপরের দিকে এটা অনেকটা গম্বুজের মতো দেখাচ্ছে। কিসের মতো দেখাচ্ছে? এটা কিসের মতো দেখাচ্ছে? গম্বুজের মতো। এই অংশটাকে আমরা বলবো, জরায়ুর এই অংশটাকে গম্বুজের মতো, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে, হ্যাঁ, এই অংশটাকে আমরা আচ্ছা দাঁড়াও, আমরা এখান থেকে আসি। এই অংশটাকে বলা হয় সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ, এটাকে বলা হয় জরায়ু দেহ। ঠিক আছে, আচ্ছা। উপরের অংশটাকে আমরা বলবো ফান্ডাস। হ্যাঁ, এই যে এই অংশটাকে আমরা বলবো ফান্ডাস। তাহলে আমরা একটু লিখে দিই। তাহলে এই পুরাটা মিলেই কিন্তু জরায়ু, তাই না? এই পুরাটাই মিলেই জরায়ু। জরায়ুর যে অংশটা উপরের দিকে থাকে, তাকে আমরা বলবো ফান্ডাস। কি বলবো স্যার? ফান্ডাস। জরায়ুর যে অংশটা উপরের দিকে থাকে, এটাকে বলবো আমরা ফান্ডাস। এটা কোন আকৃতির বলো তো? মনে রাখবা, এটা অনেকটা গম্বুজ আকৃতির, যে গম্বুজ, এটা হচ্ছে ফান্ডাস। আর একদম এই যে এই জায়গাটাকে বলা হয় সার্ভিক্স। এই জায়গাটাকে কি বলবো আমরা? সার্ভিক্স, সার্ভিক্স। হ্যাঁ, আর মাঝখানে যে অংশটা আছে, একে বলবো আমরা জরায়ু দেহ। স্যার কি দেহ বলবো? আমরা বলবো সেটাকে জরায়ু দেহ। তাহলে কয়টা অংশ দেখো, এখন কয়টা অংশ বলো? এই একটা, এই একটা অংশ, এই দুইটা অংশ, এই তিনটা অংশ। স্যার এগুলো কার অংশ বলো তো? আমি কোথায় লিখছি এগুলা? জরায়ুর ভিতর লিখছি না? হ্যাঁ, তাহলে জরায়ুর অংশ। তো জরায়ুর কয়টা অংশ আছে? তিনটা অংশ। একটা হচ্ছে ফান্ডাস, যেটা গম্বুজের মতো। আর এই নিচের দিকে এটা সার্ভিক্স বা এটাকে জরায়ু কণ্ঠ বলা হয়ে থাকে, সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। আর মাঝখানে যে অংশটা, একে আমরা বলবো জরায়ু দেহ। তো এই হচ্ছে আমার জরায়ুর তিনটা অংশ, সেটা আমরা বললাম। তারপর খেয়াল করো, আমরা যদি নিচের দিকে আসি, দেখো নিচের দিকে এই যে পথ, এই পথটাকে আমরা কি বলবো? যোনিপথ। এই পথটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যোনিপথ। হ্যাঁ, এখানে আহামরি ওই রকম কিছু নাই, যোনিপথ। এখন যোনিপথের সামনে কতগুলো ভাঁজ আছে। যোনিপথের বাইরের সামনে কি আছে? এরকম ভাঁজ আছে।
দেখো কতগুলো ছোট ভাঁজ আছে, আবার কতটা বড় ভাঁজ আছে। এই যে দেখো সাদা কালি দিয়ে যেটা আমি আঁকছি সেটা হচ্ছে ছোট ভাঁজ, আর লাল কালি দিয়ে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে বড় ভাঁজ। এই ভাঁজগুলো কি আমরা ইংলিশে বলবো ভালভা। ভালভা কেন বলা হয়? তোমরা হৃৎপিণ্ডের মধ্যে কপাট পড়ো নাই? কপাটগুলোকে কি বলি আমরা? ভালভ বলি না? হ্যাঁ, এখানে জনিপথের সামনে দরজা থাকে, কপাট থাকে। জনিপথের সামনে কি থাকবে? কপাট বা দরজা থাকে। এই কপাট বা দরজাগুলো বা যে ভাঁজগুলো, দুইটা ভাঁজ থাকবে, বড় বড় দুইটা ভাঁজ থাকবে। এই ছোট ভাঁজটাকে বলা হয় লেভিয়া মাইনোরা। মাইনোরা মানে ছোট। আর এই যে বড় ভাঁজটা যেটা দেখতেছো সেটা হচ্ছে লেভিয়া মেজোরা। তাহলে এখানে আলটিমেটলি আমাকে বলো এখানে দুইটা ভাঁজ থাকবে। হ্যাঁ, এখানে দুইটা ভাঁজ থাকবে। তো এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা যদি বলি এই যে লাল কালি দিয়ে যেটা আঁকা এটা বড় ভাঁজ, একে আমরা কি বলবো? লেভিয়া 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 মেজোরা। লেভিয়া কি? মেজোরা। আর ছোট ভাঁজ যেটা সাদা কালি দিয়ে আঁকা, এই ছোট ভাঁজটাকে আমরা বলবো লেভিয়া মাইনোরা। লেভিয়া কি বলো? লেভিয়া মাইনোরা। মাইনোরা, ঠিক আছে, লেভিয়া মাইনোরা। আর এই খেয়াল করো লেভিয়া মেজোরা এবং কি লেভিয়া মাইনোরা, এই দুইটা ভাঁজ, বড় ভাঁজকে লেভিয়া মেজোরা, ছোট ভাঁজটাকে লেভিয়া মাইনোরা বলবো। আর এই দুইটা ভাঁজকে একত্রে আমরা বলবো, এদেরকে আমরা বলে থাকি ভালভা। কি বলে থাকি? ভালভা। কারণ এরা কপাটের মতো, দুইটা ভাঁজ কিসের মতো? কপাটের মতো জনিপটটাকে ঢেকে রাখে। কিসের মতো? কপাটের মতো। এটা কপাটের মতো এবং এটা কপাটের মতো, এই ভিতরের জনিপটটাকে ঢেকে রাখবে। তাহলে দেখো এই লেভিয়া মেজর এবং লেভিয়া মাইনোরা কি আসলে? এরা হচ্ছে ভালভা। এরা কি মূলত? ভালভা। ভালভা মানে কপাট বা ভাঁজ। কপাট বা কি? ভাঁজ। এটা কপাট বা কি? ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কপাট বা ভাঁজ। এই যে ভালভাটা কয়টা? এই একটা লেভিয়া মেজোরা, এই দুইটা লেভিয়া মাইনোরা। তা ভালভা বা ভাঁজ কয়টা? ভালভা বা ভাঁজ দুইটা, একটা ছোট ভাঁজ লেভিয়া মাইনোরা, একটা বড় ভাঁজ লেভিয়া মেজোরা। এখন এগুলোর মাঝখানে দেখো, একটু খেয়াল করো, এদের মাঝখানে স্যার কি আছে? এদের মাঝখানে কি আছে একটু দেখি। এই যে দেখো, এই যে লেভিয়া মেজোরাটা আছে না, লেভিয়া মেজোরার মাঝখানে এই জায়গাতে এই অংশটা, একটা অংশ আছে, সেটাকে আমরা বলে থাকি, এটাকে বলে থাকি ক্লাইটোরিস। মানে লেভিয়া মেজোরার উপরের দিকে, মানে লেভিয়া মেজোরা নিচেও জোড়া লাগছে, উপরেও আছে। লেভিয়া মেজোরা, এই পাশেরটা লেভিয়া মেজোরা, এই পাশেরটা লেভিয়া মেজোরা, এই দুইটা লেভিয়া মেজোরা যেখানে জোড়া লাগছে উপরের দিকে, ওই জায়গাতে একটা কি আছে বলো? এটাকে বলা হয় ক্লাইটোরিস আছে, ক্লাইটোরিস। এবং এই ক্লাইটোরিসটার একটা কাজ আমি বলে দিচ্ছি এখানে। এই ক্লাইটোরিসটা মূলত যৌন মিলনকে আনন্দ ঘন করে বা উত্তেজনা প্রদান করে, এই ক্লাইটোরিস। ঠিক আছে, তোমার পরীক্ষায় আসতে পারে যদি আসে যে যৌন মিলনকে আনন্দ ঘন করে কোন অংশ, সেটা হবে এই ক্লাইটোরিসটা। তাহলে আমি মনে রাখছিলাম এভাবে, ক্লাইটোরিস এন্টারটেইনমেন্ট, কিছুটা মিল আছে শব্দ দুইটা। ক্লাইটোরিস এন্টারটেইনমেন্ট মানে আনন্দ ঘন করে বা উত্তেজনা প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এটাতে আমরা গেল। এছাড়াও দুইটা গ্রন্থি আছে। এছাড়াও এই জায়গায় দুইটা গ্রন্থি থাকবে। কোথায়? লেভিয়া মেজোরার নিচে হচ্ছে ক্লাইটোরিস। ঠিক একইভাবে লেভিয়া মাইনোরাতে যুক্ত দুইটা গ্রন্থি আছে। লেভিয়া মাইনোরাতে যুক্ত দুইটা গ্রন্থি আছে। এদেরকে আমরা বলে থাকি কি? এদেরকে আমরা বলে থাকি ভার্থলিনের গ্রন্থি, যেটাকে বাংলায় বলা হয় ভগাঙ্কর। তাহলে এইখানে দেখো লেভিয়া মাইনোরার সাথে যুক্ত দুইটা গ্রন্থি আছে, নাম কি? ভার্থলিনের গ্রন্থি। ভার্থলিনের গ্রন্থি কার গ্রন্থি? ভার্থলিনের গ্রন্থি, যার বাংলা ভগাঙ্কর। সে এই ভার্থলিন থেকে কি করিতে হয়? এই ভার্থলিন থেকে পিচ্ছিল পদার্থ করিতে হয়। এটা হচ্ছে এখান থেকে পিচ্ছিল পদার্থ করিতে হবে এই ভার্থলিন থেকে। তা ক্লাইটোরিস কি করবে? জনবলকে আনন্দঘন করবে। আর ভার্থলিন কি করবে? জনিপটটাকে, এই যে জনিপটটাকে পিচ্ছিল করবে। জনিপটটাকে কি করবে? পিচ্ছিল করবে। লেভিয়া মেজর আর লেভিয়া মাইনরা কি করবে? জনিপটটাকে ঢেকে রাখবে। তাহলে আমি আবারও বলি, এই হলুদ কালি দিয়ে যে নলটা আঁকা, এটা হচ্ছে জনিপথ। এটা কি পথ? জনিপথ। আর জনিপথের উপরে যা যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে বহির্জনাঙ্গ। অর্থাৎ দুইটা বড় ভাঁজ থাকবে, বড় ভাঁজে দুইটা ভাঁজ থাকবে, একটা বড় ভাঁজ, একটা ছোট ভাঁজ। বড় ভাঁজের নিচে একটা অংশ থাকবে ক্লাইটোরিস, ছোট ভাঁজে অর্থাৎ লেভিয়া মাইনরাতে উন্মুক্ত হবে আরেকটা গ্রন্থি ভার্থলিন গ্রন্থি। এই যে দেখো, একমাত্র হলুদ কালি দিয়ে আঁকা এই জনিপটটা ছাড়া বাকি যা আছে এখানে
সবকে একত্রে আমরা বলবো বহির্জনাঙ্গ, এবং এগুলো বাইরে থেকে দেখা যায় তাই এদেরকে আমরা বলবো বহির্জনাঙ্গ। ঠিক আছে, জনিপরটা ভিতরে থাকে আর বাকি সবকটা বাইরের দিকে থাকে। তাহলে আমরা কি বললাম, লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা, এবং ভিতরের দিকে কি আছে বলতো, ওই লেভিয়া মেজরার নিচে আছে ক্লাইটোরিস, আর লেভিয়া মাইনরাতে উন্মুক্ত হয়েছে ভার্থলিন। এই 4 রকমের জিনিস মিলেই আমার মেয়েদের বহির্জনাঙ্গ। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। যদি এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা কিন্তু 5টা জিনিসই পড়ছি। আমরা ডিম্বাশয় পড়লাম, ডিম্বনালীর এই অংশগুলো পড়লাম, তারপরে জরায়ুর এই অংশগুলো পড়লাম। এখন আমরা বহির্জনাঙ্গতে কী কী আছে সেটাও আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। ক্লিয়ার না হলে আমি ক্লিয়ার করে দিব, অসুবিধা নেই। আমার কাছে প্রত্যেক ক্রিটিক্যাল প্রশ্নের আনসার আছে। একটু তাড়াতাড়ি বলো। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, একজন স্যার প্রশ্ন করছে আপনি কি বিবাহিত? বিবাহিত না হলেও এগুলো মেডিকেলে পড়লে এগুলো আমাদের দেখা হয়। হ্যাঁ, আমি বিবাহিত না, এগুলো আমরা অনেকবার শেখার স্বার্থে এগুলো আমরা দেখছি, এবং এটা ইটস নর্মাল। হ্যাঁ, এটা এবং আপনি সম্ভবত বাংলা পড়ান। আমি বলি আপনাকে, মানে যারা মেডিকেলে পড়ে যখন রোগীর গায়ে হাত দেয় বা এই জিনিসগুলো নিয়ে যখন স্যারের সামনে দাঁড়ায়, তখন মানে পার্সোনালি আমি বলতে পারি ওই উল্টাপাল্টা চিন্তা বা হাসি এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের। এই যে এখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয়তো হচ্ছে, চান্স পাওয়ার পরে যখন পাস করার জন্য স্যারের সামনে যাবে, বা এটা মানে এই জিনিসগুলো কখনোই ওইভাবে ফিল হয় না, বা মানে নেগেটিভ বা একটা হাসাহাসি, এটা আমি কখনোই কোনো মেডিকেল স্টুডেন্টকে আমি দেখি নাই। ইটস নর্মাল, এবং যেটা নর্মাল সেটা নর্মালি মেনে নিতে হয়। তো আর এই জিনিসগুলো ক্লিয়ার থাকার জন্য বিবাহিত হওয়ার দরকার নেই। আপনি এই জায়গায় প্রশ্নটা করছেন, মানে এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি কেন বলতে পারতেছি, কীভাবে বলতে পারতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের পড়া হয়েছে বা পড়া হয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো যারা মেডিকেলে পড়বা না, ঠিক আছে, তারা হয়তো বিবাহিত হইলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবা তোমরা ছেলেদের মধ্যে। ঠিক আছে, যাই হোক, আমি আর এই কথাটা না বাড়াই, আমি একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, তো আমি এখন কোথায় যাব? এখন কথা হচ্ছে এই জিনিসগুলো পড়া কিন্তু আমাদের এখানেই শেষ। হ্যাঁ, এখানে কিন্তু বইয়ের 4-5 পৃষ্ঠা কিন্তু আমাদের পড়া শেষ। আমি এখানে সব অ্যাড করে দিচ্ছি, এখানে বইয়ের যে চিত্রটা আছে কিছু জিনিস অ্যাড করা, আমি কিন্তু প্রত্যেক দিনই সাজা শেষ অ্যাড করে দিচ্ছি। তুমি চিত্রটা যদি একটু খেয়াল করো, ওকে, তোমার স্ত্রী জননতন্ত্র আগাটু পুরাটা শেষ, তুমি সব কিছু বুঝাই দিতে পারবা। ঠিক আছে, অন্য একজনকে। তাহলে আমি যদি আবার একটু তোমাদেরকে একটু বলি, আমি আবার যদি একটু তোমাদেরকে রিকল করি পড়াটা। এখানে বলতেছে যে স্যার ভার্থলিন কি বহির্জনাঙ্গ? না, এখানে জিনিসটা হচ্ছে কি, ভার্থলিনের যে রসটা বা ভার্থলিনের যে পিচ্ছিল পদার্থটা, সেটা লেভিয়া মাইনরা নামক বহির্জনাঙ্গে খরিত হয়। তাই ভার্থলিন গ্রন্থিটা বহির্জনাঙ্গতে তোমাদের বই আলোচনা করছে, তাই আমিও এটা এখানে একসাথে লিখে রাখছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, শোনো, তোমরা শোনো, মজা করার এটা রাখিও, মানে একটা হচ্ছে মজা, আর একটা হচ্ছে মানে কি বলবো এটাকে, মানে সব কিছুর একটা বাউন্ডারি আছে, তাই না? বাউন্ডারি ক্রস করার দরকার নেই। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো কিছু কমেন্ট একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। যাই হোক, আমি তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। তা আমি একবার রিকল করে দিচ্ছি সবাইকে, একটু ভালো করে খেয়াল করো। শোনো, যেটা বলতেছিলাম প্রথমে কি আছে একটু খেয়াল করি। প্রথমে কি আছে একটু দেখি। প্রথমে যেটা আছে, যে আমার কথা হচ্ছে, আমি একদম শুরু করছিলাম এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে কি তৈরি হয়, প্রথমে জাইগোট তৈরি হয়, তারপর ওইখান থেকে শিশু হয়। তাহলে আমরা গত ক্লাসে পড়ছি শুক্রাণুটা তৈরি হয় পুরুষ জননাঙ্গে, আর ডিম্বাণুটা তৈরি হয় স্ত্রী জননাঙ্গে। ঠিক আছে, এখন এটা পুরাটাই হচ্ছে স্ত্রী জননতন্ত্র। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? পুরাটাকে আমরা বলবো স্ত্রী জননতন্ত্র। এটাকে আমরা কি বলবো? পুরাটাকে স্ত্রী জননতন্ত্র। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, এই স্ত্রী জননতন্ত্রের মধ্যে আমরা
কি কি পাইলাম? প্রথম যেটাই তুমি সব কিচ্ছু মনে থাকবে না তোমার, একদম সব কিছু ভুলে যাবা, কিন্তু তুমি এতটুকু তো জানো শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়ে কী তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। তাহলে এই ডিম্বাণুটা কোত্থেকে তৈরি হয়? ডিম্বাণুটা তৈরি হবে স্ত্রী জননতন্ত্রের এই ডিম্বাশয়ে। এখান থেকে আমার যাত্রা শুরু, এই ডিম্বাশয়ে তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এই ডিম্বাশয় থেকে আমরা কি পাচ্ছি? এই ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা তৈরি হয়ে কোন নালী দিয়ে যাবে স্যার? ডিম্বনালী দিয়ে যাবে। 2 নম্বর, এক হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাণু থেকে আমি মনে করবো কি ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে কোন নালী দিয়ে যাবে? ডিম্বনালী দিয়ে যাবে। ডিম্বনালী দিয়ে কোন জায়গাটাতে যাবে? এই জরায়ুটাতে যাবে। এই ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বের হয়ে ডিম্বনালী হয়ে এটা যাবে কোথায়? জরায়ুতে যাবে। জরায়ুতেই একটা ভ্রূণ পরিস্ফুটিত হয়। তারপর ভ্রূণ থেকে তারপর কোথায় খেয়াল করো? এই যোনিপথ দিয়েই কিন্তু প্রসব হয়। তাহলে এটা হচ্ছে যদি এখানে নিষেক হয়, যদি কোনো ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণটা বের হবে কোনটা দিয়ে? এই যোনিপথ দিয়ে। তো 4 নম্বরে কি? জরায়ুর পরেই 4 নম্বরে কি? যোনিপথ। ঠিক আছে? এখন যোনিপথকে ঢেকে রাখে কতগুলা অঙ্গ, এগুলোকে একত্রে আমরা বলবো বহির্জনাঙ্গ, যেগুলো বাইরে থেকে দেখা যায়। 2টা বড় ভাঁজ, দুইটা ছোট ভাঁজ, 2টা বড় ভাঁজ। মানে কি? লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা। লেভিয়া মাইনরার উপরের দিকে থাকবে ক্লাইটোরিস, আর লেভিয়া মাইনরাতে উন্মুক্ত হবে ভার্তলিনের গ্রন্থির নালীপথ। ওকে, এই যে জিনিসগুলোকে আমরা কয়টা জিনিস পাইলাম আমরা একটু আবার বলি। এই হচ্ছে ডিম্বাশয় 1, এই হচ্ছে ডিম্বনালী 2, এই হচ্ছে জরায়ু 3, যে নালী দিয়ে বের হবে, এই হচ্ছে যোনিপথ 4। ঠিক আছে? যোনিপথ এটা কি? 4। আর যোনিপথের বাইরের দিকে যে অঙ্গগুলো থাকবে একমাত্র এই হলুদ কালারের নালীটা ছাড়া বাকি যা আছে সব হচ্ছে একত্রে বহির্জনাঙ্গ, এই হচ্ছে 5। ঠিক আছে? তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি, দেখো এটা জীবনমুখী। দেখো যেটা বলতেছিলাম, এই জায়গাতে কি হবে খেয়াল করো তো, এই জায়গাতে মানে জনমিলন হলে শুক্রাণু স্খলনটা কোথায় হয়? মানে শুক্রাণুটা কোথায় ত্যাগ করে? জনমিলন হলে পুরুষের এটা কিন্তু কোথায় ত্যাগ করে? এই যোনিপথটাতে ত্যাগ করে। কোথায়? এই যোনিপথে শুক্রাণুটা ত্যাগ করে। যখন এই যোনিপথে শুক্রাণু ত্যাগ করবে, এই শুক্রাণুটা তো ল্যাজ থাকে। শুক্রাণু কি থাকে? ল্যাজ থাকে। এখন ছেলেরা যেমন একটু অধৈর্য, শুক্রাণুটাও একটু অধৈর্য। কীরকম? এটা দিয়ে কী মনে রাখবে? দেখো এই যৌনমিলনের ফলে এই জায়গাতে যৌনমিলনটা হবে, যৌনমিলনের ফলে শুক্রাণুটা এই নালীতে স্খলন হবে। এই নালীতে স্খলন হওয়ার পর সেটা স্খলন এই পর্যন্ত হয়েছে। তো এখান থেকে শুক্রাণুটা সাঁতার কাটতে কাটতে জরায়ু পার হয়ে সেটা চলে যাবে কোথায়? সেটা চলে যাবে ডিম্বনালীতে। এখন আমি অধৈর্য এই জন্য বলছি, দেখো ডিম্বাশয় থেকে ডিম্বাণু পার হয়ে বা ডিম্বনালী পার হয়ে জরায়ু পর্যন্ত আসতে আসতে আগেই কি শুক্রাণু ঢুকে যাবে? এতটাই অধৈর্য। তাহলে দেখো, তাহলে এইটা একটা মেডিকেলের প্রশ্ন, আমি এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করে তোমরা উত্তর দিবা। দেখো এই যে ডিম্বাণুটা ডিম্বাশয়ে তৈরি হয়ে কোথায় যাচ্ছে বলো? ডিম্বনালী পার হয়ে জরায়ুতে আসতে আসতে, মানে ডিম্বনালী পার হয়ে, দেখো ডিম্বনালী পার হয়ে আসতেছে, দেখো ডিম্বনালী পার হয়ে আসতে আসতে জরায়ুর কাছের আসার আগেই শুক্রাণু কি করবে? শুক্রাণু যে জনমিলনের পরে যে শুক্রাণুটা এখানে ছাড়া হয়েছে বা স্খলন হয়েছে, ওই শুক্রাণুটা সাঁতার কাটতে কাটতে আগে এই জায়গায় চলে আসবে। এবং ডিম্বাণু আর শুক্রাণুর মিলনটা এই ডিম্বনালীতেই হবে, এই গলিতে হবে। গলিতে পয়দা হয়েছে একটা গান আছে না? এখানে এই ডিম্বাণু আর এই শুক্রাণুর মিলনটা এখানেই হবে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিষেক। এটাকে আমরা কি বলবো? নিষেক। তাহলে দেখো এই গান দিয়েও তুমি মনে রাখতে পারো, গলিতে পয়দা হয়েছে। এই গলিটার মধ্যেই কি হবে? মানে ডিম্বনালী, গলি মানে ডিম্বনালী। এই ডিম্বনালী এই শুক্রাণু আর ডিম্বাণু কোথায় মিলিত হয়? ডিম্বনালীতে মিলিত হয়। তো মেডিকেলে একটা প্রশ্ন ছিল এরকম, নিষেক কোথায় সম্পন্ন হয়? কি বলবা? তোমরা একটু আনসার করো তাহলে সবাই। নিষেকটা কোথায় সম্পন্ন হয়? যোনিপথে, জরায়ুতে, ডিম্বনালীতে, ডিম্বাশয়ে। আনসার কি হবে? এই গলিতে, মানে ডিম্বনালীতে। ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বুঝবো তোমাদের কানেক্টিভিটিটা। একটু তাড়াতাড়ি জানাও। ঠিক আছে? ডিম্বনালী। আচ্ছা, একজনে লিখছো গলিতে। দিস ইজ নট গলি, দিস ইজ ডিম্বনালী। আচ্ছা, এখন এই খেয়াল করো, এই ডিম্বনালীর একটা নাম আছে। দেখো ডিম্বনালীর একটা নাম আছে, এটা আমি একটু বলে দিচ্ছি। এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে। স্যার কি বলা হয়ে থাকে? ফ্যালোপিয়ান। স্যার কি পিয়ান? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে। দেখো
ফ্যালোপিয়ান টিউব। স্যার কী বলা হয়? ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, ডিম্বনালীতে এটা ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে, ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা গেল আমাদের একটা প্রশ্ন। এখানে দেখো এই জরায়ুটা দেখতে পাচ্ছ না? এটা কিন্তু একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে থাকবে তখন এই জরায়ুটা পরিপূর্ণ হবে বা এটা হচ্ছে ম্যাচিউর হবে। হ্যাঁ, তাহলে একটা মেয়ে কখন কোন অবস্থায় যখন পরিপূর্ণ বয়ঃসন্ধিকালে যাবে তখন এটা পরিপূর্ণ হবে বা এটা ম্যাচিউর হবে বা পরিণত হবে। ঠিক আছে, পরিণত হওয়ার কথাটার মানে হচ্ছে এখানে ভ্রূণ বা বাচ্চা ধারণ করার একটা ক্ষমতা অর্জন করবে বয়ঃসন্ধিকালে। তোমরা জানো মেয়েদের বয়ঃসন্ধিকাল 11 থেকে 13 বছর। ঠিক আছে, তো 11 থেকে 13 বছরে এই জরায়ুটা পরিপূর্ণ বা পরিণত হবে বা ম্যাচিউর হবে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা কিন্তু বাস্তবিকে এটা কিন্তু খুবই ছোট। এটা পুরাটা কি, পুরাটা জরায়ু না? এই পুরা জরায়ুটা কিন্তু খুবই ছোট। এটা হইতে পারে, আমি তোমাকে আন্দাজ করতে পারো কিনা, এই যে এতটুক, কিন্তু একটা এত বড় বাচ্চা এখানে কেমনে জন্ম হয়? হ্যাঁ, নর্মালি একটা মেয়ের যে জরায়ুটা যতটুকু ছোট থাকবে, এই মানে স্বাভাবিকভাবে একটা মেয়ের জরায়ু যতটুকু থাকে তার থেকে 20 গুণ বড় হয়ে যায় যখন গর্ভাবস্থায় যায়। যখন একজন মা গর্ভাবস্থায় থাকে তখন তার ভ্রূণটাকে পরিণত করার জন্য এই স্বাভাবিক অবস্থা থেকে 20 গুণ বৃদ্ধি পায়। এটাও একটা মেডিকেলের প্রশ্ন। তাহলে আমাকে বলো তো, গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পায়? 20 গুণ। এমনিতে ছোট থাকে, কিন্তু এমনিতে একদম ছোট। আল্লাহর কি সৃষ্টি দেখো, এটা কত গুণ বড় হয়ে যায় তখন জন্মাবস্থায়, সেটা 20 গুণ বড় হয়ে গিয়ে ওই জায়গাতে বাচ্চাটা এখানে পরিপুষ্ট হয়। তাহলে আমাকে বলো কত গুণ বড় হয়? 20 গুণ। তো জরায়ু কত গুণ বড় হয় গর্ভাবস্থায়? এটা একটু কমেন্ট করে দাও। গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বড় হয়? হ্যাঁ, ঠিক আছে, 20 গুণ বড় হয়ে থাকে। আশা করি এটাও পারবা তোমরা। আচ্ছা, এখন আমাকে একটু বলো, তাহলে এই তো গেল। তাহলে আমরা প্রথমে যদি বলি যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। হ্যাঁ, আর এখানে তারপরে এটা হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবে কী তৈরি হয়? আমি এখন কাজগুলো পড়তেছি, আগে গঠন পড়ছি, এখন কাজ। তো ফ্যালোপিয়ান টিউবে কী হয়? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন হয়। আচ্ছা, জরায়ুতে কী হয়? ভ্রূণটা পরিস্ফুটিত হয়। পরিস্ফুটিত হয়। আর ধরো এটা একটা বাচ্চা। হ্যাঁ, এটা একটা বাচ্চা বা ভ্রূণ। এখন এই বাচ্চা বা ভ্রূণটা বড় হওয়ার জন্য এখানে একটা কি থাকে বলো তো? একটা অমরা তৈরি হয়ে থাকে এখানে, মায়ের সাথে ভ্রূণের একটা কানেকশন হওয়ার জন্য। মা যা খাচ্ছে এগুলো শিশুর দেহে যায়, মানে পুষ্টি পদার্থগুলো শিশু না, ঠিক ভ্রূণের দেহে যাওয়ার জন্য একটা নালী থাকে যাকে বলা হয় অমরা। অমরা বলা হয়। তাহলে এই অমরাটা বা প্লাসেন্টাটা কিন্তু জরায়ু থেকে তৈরি হয়। প্লাসেন্টা বা অমরাটাকে কি থেকে তৈরি হয়? জরায়ু থেকে তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি জরায়ুর আরেকটা কাজ কি? জরায়ুর একটা কাজ হচ্ছে ভ্রূণটাকে গঠন করা, আরেকটা কাজ হচ্ছে কি? অমরা গঠন করা। কি গঠন করা? অমরা গঠন করার মাধ্যমে মা যা খাচ্ছে সেগুলো ভ্রূণে স্থানান্তর করা। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস বলতে পারি, জরায়ুতে অংশ কটা বলছিলাম? ফান্ডাস, উপরে কি গম্বুজের মতো ফান্ডাস, মাঝখানে জরায়ু দেহ, নিচের দিকে সার্ভিক্স, যারা একটা বাংলা হচ্ছে জরায়ু কণ্ঠ। তাহলে ফান্ডাস, জরায়ু দেহ, সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। এখন এই জরায়ুর প্রাচীরটা আমাকে একটু বলো তো, হৃৎপিণ্ডের প্রাচীরের কয়টা স্তর? 3টা স্তর থাকে না? 3টা স্তর থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এখানেও জরায়ুর প্রাচীরেও 3টা স্তর থাকে। জরায়ুর প্রাচীরে কয়টা স্তর থাকবে বলো তো? 3টা স্তর থাকে। এইটা একটা স্তর তো দেখতেই পাচ্ছ, তারপরে ধরো আরেকটা স্তর, তারপর বাইরে আরেকটা স্তর। তাহলে স্যার কয়টা স্তর হয়েছে? জরায়ুর প্রাচীরের এরকম 3টা স্তর থাকে। তাহলে বাইরের দিকে স্তরটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। কি বলো তো? আমি লিখে দিব, আপাতত একটু মুখে একটু বলার চেষ্টা করো। বাইরের প্রাচীরটাকে কি বলবো আমরা? পেরিমেট্রিয়াম। মাঝখানেরটাকে আমরা কি বলবো? মায়োমেট্রিয়াম। আর ভিতরেরটাকে আমরা কি বলবো? এন্ডোমেট্রিয়াম। তাহলে পিএমই, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তো জরায়ুতে অংশ কয়টা? 3টা। গম্বুজের মতো উপরে ফান্ডাস, মাঝখানে জরায়ু দেহ, নিচের দিকে জরায়ু কণ্ঠ। এই জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স, ইংলিশে বলতে সার্ভিক্স। এই খেয়াল করো, এই পুরা এটাই মিলে একটা জরায়ু। এই জরায়ুর যে প্রাচীর, তার 3টা স্তর আছে। সবার বাইরে পেরিকার্ডিয়াম, মাঝখানে পেরিকার্ডিয়াম না, পেরিমেট্রিয়াম, মাঝখানে মায়োমেট্রিয়াম, একদম ভিতরে এন্ডোমেট্রিয়াম। কার্ডিয়াম তো হৃৎপিণ্ডে হবে। তো এটা বাইরে কি, সবার বাইরে কি বলতো? পেরিমেট্রিয়াম,
তারপরে কি এন্ডোমেট্রিয়াম, তারপর কি মায়োমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে পেরিমেট্রিয়াম, এম দিয়ে মায়োমেট্রিয়াম, ই দিয়ে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জরায়ু রিলেটেড কথাবার্তা। জরায়ুর কাজ বললাম, জরায়ুর সেগুলো বললাম। এখন আমরা চলে আসি যোনিপথ। স্যার যোনিপথে এখানে একটা কথা বলছে যে যোনিপথটা এটা একটা মাংসল, হ্যাঁ এটা মাংসল, এবং এটা যে কোনো, এখানে আমি বলছিলাম একটু আগে তোমাকে বলছি যে জনমিলন হলে এই জায়গাতে কি প্রবেশ করে, এই জায়গাতে শিশ্ন প্রবেশ করে এবং এইখানেই শুক্রাণুটার স্খলন হয়। ঠিক আছে, এবং এই যোনিপথটা যেহেতু মাংসল, এটা যে কোনো, এটা তোমাদের বইয়েরই লাইন, আমি এটা বানায় বলতেছি না, তোমরা অনেকে বলবো যে এটা মজা করার জন্য এরকম বলতেছেন না। এখানে বলা আছে যে এই যোনিপথটা যে কোনো আকারের শিশ্ন গ্রহণ করতে পারে, যে কোনো আকারের পেনিস এটা গ্রহণ করতে পারবে। এই যোনিপথটা প্রসারণ সংকোচন হয়ে যে কোনো আকারের এটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এটার কাজ কি, তাহলে যোনিপথের কাজ কি, যে কোনো আকারে শিশ্ন গ্রহণ করা এবং ওই জায়গাতে শুক্রাণুর কি করা, শুক্রাণু স্খলিত শুক্রাণুটাকে গ্রহণ করে। একটা হচ্ছে শিশ্ন গ্রহণ করে, আর আজকে যে শুক্রাণুটা স্খলন করে সেটাকে এই জায়গায় এই যোনিপথটা গ্রহণ করে। যোনিপথ কোনটা, এই যে হলুদ কালি দিয়ে যে নালীটা আছে এটা। ঠিক আছে, তারপর আছে লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে ঢেকে রাখে, যোনিপথটাকে ঢেকে রাখে, দুইটা পর্দা বা দুইটা ভাঁজ, লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা এদেরকে ঢেকে রাখে। ঠিক আছে, আর ক্লাইটোরিস কি করে, যৌনমিলনকে আনন্দঘন করে। আর ভার্থলিন কি করে, ওই পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে যোনিপথটাকে পিচ্ছিল রাখে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। এবং এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? তাহলে আমি এই যে কথাগুলো মুখ দিয়ে যেগুলো বললাম সেগুলো তোমাদেরকে লিখে আমি তোমাদেরকে আবার একটু জিনিসটা করে দেবো। আর এবং এটার নোটটা বা পিডিএফটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, এই গ্রুপে দিয়ে দিব এবং এখান থেকে দেখে নিতে পারবা। আবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো এই যে ডিম্বাশয় কোথায় অবস্থান করে একটু দেখো। এখানে ডিম্বাশয়, এটা যদি মাঝখানেরটা যদি জরায়ু হয়ে থাকে, তো জরায়ুর দুই পাশে দুইটা ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়, দুইটা ডিম্বাশয় অবস্থান করে। তা দেখো জরায়ুর কোন পাশে, দুই পাশে অবস্থান করে। কোথায় অবস্থান করে, দেখো এই যে জরায়ুর দুই পাশে অবস্থান করে। এবং এর উপর দিয়ে কিন্তু ইউরেটার গেছে। কি গেছে? ইউরেটার, মানে এই যে মূত্র কিডনি থেকে যে দুইটা নালী আসে এটাকে ইউরেটার বলা হয়। হ্যাঁ, দুই পাশে ইউরেটার, এবং মানে ইউরেটারের নিচে অবস্থান করে। তো জরায়ুর দুই পাশে অবস্থিত এবং ইউরেটারের নিচে অবস্থিত। ইউরেটারে কি নিচে অবস্থিত। আচ্ছা, তারপরে খেয়াল করো লম্বা, এটা কতটুকু লম্বা? এটা হচ্ছে এই যে ডিম্বাশয়টা, এই যে ডিম্বাশয়টা কতটুকু লম্বা? ডিম্বাশয় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এই যে ডিম্বাশয়টা কতটুকু লম্বা? 3 থেকে 5 সেন্টিমিটার। চৌড়াই কত? চৌড়াই হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। এবং এটা পুরুত্ব কত? 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। তো দেখো 3 থেকে 5, 2 থেকে 3, 0.6, 1.5 সেন্টিমিটার। আচ্ছা, এটা ওজনটা কত স্যার? এটা ওজন হচ্ছে 2 থেকে 3.5 গ্রাম। ওজনটা কত স্যার? ওজনটা হচ্ছে 2 থেকে 3.5 গ্রাম। আচ্ছা, এখন এখানে একটা সুন্দর কথা বলছি যে জরায়ু এবং ফ্যালোপিয়ান নালী সহ এটা একটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। মানে এখানে কি বলছিলাম আমি, যে তোমাদেরকে একটু দেখাই, এখানে এটা একটু দেখাই, এই যে দেখো খেয়াল করো, হ্যাঁ এটা খেয়াল করো, এটা এই যে দেখো, এই যে এখানে কি আছে বলো, ডিম্বাশয় আছে, আর এখানে কি আছে, ডিম্বনালী আছে, তাই না? এই যে ডিম্বাশয়, ডিম্বনালী আর জরায়ু পুরাটা কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। এই যে ডিম্বাণু, এই যে সরি এখানে ডিম্বাশয়, এখানে কি, এখানে হচ্ছে ডিম্বনালী আর জরায়ু, তিনটাই কি দিয়ে আবৃত থাকে বলো? তিনটাই কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। এই কথাটা বলা হয়েছে, এটা মনে রাখবা। ডিম্বাশয় কোন পর্দা দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম দিয়ে। তোমরা জানো হৃৎপিণ্ডে আবৃত থাকে কি দিয়ে? পেরিকার্ডিয়াম দিয়ে। তোমরা জানো অস্থি কি দিয়ে আবৃত থাকে? পেরিওস্টিয়াম দিয়ে। আমাদের কি বলতো মস্তিষ্ক কি দিয়ে আবৃত থাকে? মেনিনজেস দিয়ে। তো কীভাবে মনে রাখবা? এই ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, ওই তিনটা জিনিস আবৃত থাকে কি দিয়ে? দেখো এই যে ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, এই তিনটা জিনিস আবৃত থাকে পেরিটোনিয়াম পর্দা দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা আশা করি বুঝে গিয়েছো। এবং এই জায়গাতে একটা পেরিটোনিয়াল গহ্বর তৈরি হয়। মানে যেহেতু এটা পর্দা দিয়ে আবৃত থাকবে, এই জায়গাটা কি তৈরি হবে? একটা পেরিটোনিয়াল গহ্বর তৈরি হবে। ঠিক আছে? তাহলে যে ডিম্বনালীটা পেরিটোনিয়াল গহ্বরের এক পাশে পেরিটোনিয়াল গহ্বরে ঢুকানো থাকবে, আর এক পাশে কি জরায়ুতে যুক্ত থাকে। খেয়াল করো, এটা তো ডিম্বনালী, এটা কি নালী? এটা ডিম্বনালী। ডিম্বনালীটা এক পাশে পেরিটোনিয়াল গহ্বরে ঢুকানো থাকে। পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত গহ্বরকে বলা হয় পেরিটোনিয়াল গহ্বর। তো পর্দাটার নাম পেরিটোনিয়াম, আর যে গহ্বরটা এখানে তৈরি হবে সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াল গহ্বর। তো ডিম্বনালীটা এক পাশে পেরিটোনিয়াল গহ্বরে ঢুকানো থাকবে, আর এক পাশে কার সাথে যুক্ত থাকে? দেখো এই জরায়ুর সাথে যুক্ত থাকে। এই লাইনটাও এখানে আছে সামনে। তাহলে আমরা এটাকে একটু ওইদিকে সরাই ফেলি,
এটার এই জায়গাতে কাজ নাই, আমরা এখানে চলে আসি। দেখো তাহলে আমরা কি বলতেছিলাম, এই জরায়ু ও ফ্যালোপিয়ান নালী সহ, মানে এখানে যা যা পড়ছি, ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, তিনটা জিনিস তো, ডিম্বাশয়, ডিম্বনালী, তারপরে এটা কি জরায়ু। এই যে ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, এই তিনটাই পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। এই যে পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। আচ্ছা, তো ডিম্বাশয়ের কাজ কি স্যার? ডিম্বাশয়ের কাজ সবার আগেই বলে ফেলছিলাম, ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু তৈরি করা, এই ডিম্বাণু উৎপাদন করা। এবং এটা গুরুত্বপূর্ণ দুইটা হরমোন ক্ষরণ করবে, একটু মনে রাখবা। আমাদের শুক্রাশয়কে ইংলিশে বলা হয় টেস্টিস। আমি আবার বলি, শুক্রাশয়কে ইংলিশে বলা হয় টেস্টিস, আর এখান থেকে যেটা খরিত হয় তাকে বলা হয় টেস্টোস্টেরন। আর ডিম্বাশয়কে ইংলিশে বলে ওভারি, যদিও এর সাথে মিল নাই, তো ওভারির ই আছে, ই দিয়ে মনে রাখবা, ওভারির ই দিয়ে মনে রাখবা, এখান থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুইটা ক্ষরণ হয়, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ হয়। তো বলো তো ডিম্বাশয় থেকে কোন দুইটা হরমোন করিত হয়? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন করিত হয়। ডিম্বাশয় থেকে কোন দুইটা করিত হয়? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামক হরমোন। তাহলে এক হচ্ছে ডিম্বাশয়ের কাজ ডিম্বাণু তৈরি করা, ডিম্বাশয়ের কাজ দুইটা হরমোন, একটা ইস্ট্রোজেন, একটা প্রজেস্টেরন ক্ষরণ করা। তাহলে দেখো শুক্রাশয়ের ইংলিশ টেস্টিস, টেস্টিস থেকে করিত হয় টেস্টোস্টেরন। ডিম্বাশয়ের ইংলিশ ওভারি, ওভারির ই দিয়ে মনে রাখবো, খরচ হবে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ডিম্বাশয় নিয়ে কথাবার্তা। আমরা যদি এখন একটু সামনের দিকে যাই, তা ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা পড়বো। ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, তাহলে কি আছে স্যার এখানে? তা ডিম্বনালীর এক প্রান্ত কোথায়? পেরিটোনিয়াল গহ্বরে। এই যে এক প্রান্ত কোথায়? এই যে ডিম্বনালী যদি হয় তার এক প্রান্ত পেরিটোনিয়াল গহ্বরে, আরেক প্রান্ত কোথায়? আরেক প্রান্ত জরায়ুতে। এই যে আরেক প্রান্ত জরায়ুতে থাকে, যে এক প্রান্ত জরায়ু গহ্বরে উন্মুক্ত থাকে। স্যার এই ফ্যালোপিয়ান টিউবটা লম্বা কতটুকু? এই ফ্যালোপিয়ান টিউবটার লম্বা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ফ্যালোপিয়ান টিউবের লম্বা কত? 12 সেন্টিমিটার। ঠিক আছে, আর এর স্যার কয়টা অংশ থাকবে? এর 4টা অংশ থাকবে। 4টা অংশ থাকবে, ফিমব্রি বা জালর, ইনফান্ডিবুলাম। তো ফিমব্রি আঙুলের মতো যেটা ফিমব্রি, ইনফান্ডিবুলাম এই ফানেলাকার যেটা সেটা ইনফান্ডিবুলাম, আর স্পিতো যেটা সেটা অ্যাম্পুলা, আর জরায়ুর সংলগ্ন যেটা সেটা ইস্থমাস। তোমাদেরকে একটু আগেই তো পড়াইলাম, তাই না? এই যে আমি যদি আবার এখানে একটু দেখাই, আবারও তোমাদেরকে যদি একটু দেখাই, খেয়াল করো। এই যে দেখো, এই যে জরায়ুর কী কী মানে এই নালীগুলোর কী কী অংশ আছে, এই দেখো কী কী অংশ একটু খেয়াল করি আমরা। এই যে দেখো, তাহলে দেখো এই আঙ্গুলের মতো যে অংশগুলো, আঙ্গুলের মতো অংশগুলো ফিমব্রি, হ্যাঁ। তারপরের এই অংশটা ফানেলের মতো ইনফান্ডিবুলাম। এই যে এখানে খেয়াল করো, এই যে ফানেলের মতো ইনফান্ডিবুলাম। তারপরে ফুলা যে অংশটা তাকে বলবো আমরা অ্যাম্পুলা। আর একদম যে এই যে নালীটা এটাকে কি বলবো আমরা? ইস্থমাস, যেটা জরায়ুর সাথে লাগানো, ইস্থমাস বা জরায়ুর সাথে লাগানো। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গিয়েছো। এই অংশগুলো এখানে থাকবে। ঠিক আছে, তারপর আমরা আসি, ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে জরায়ুতে পৌঁছে দেই। স্যার এটার কাজ কি? মানে এই যে ডিম্বনালীটার কাজ কি? ডিম্বনালীটার কাজ হচ্ছে এটা ডিম্বাশয় থেকে ডিম্বাণুটাকে কোথায় পৌঁছে দিবে? জরায়ুতে পৌঁছে দিবে। এই দেখো, এই যে ডিম্বাণু তো এখানে তৈরি হয়, ডিম্বাশয়ে তৈরি হয় ডিম্বাণু। তো ডিম্বাণুটা কি করবে? দেখো এই যে ডিম্বাশয় থেকে কি তৈরি হবে? ডিম্বাণু। তো ডিম্বাণু থেকে এটা কোথায় পৌঁছে দিবে? জরায়ুতে পৌঁছে দিবে। তো ডিম্বাশয়ে, তাহলে দেখো এটা কাজ কি? নালীটার কি দরকার বলো? নালীটার কি দরকার? নালীটার দরকার হচ্ছে এখানে যে ডিম্বাণুটা তৈরি হবে, এই ডিম্বাণুটাকে কোথায় পৌঁছে দিবে? জরায়ুতে পৌঁছে দিবে। তো এখান থেকে ডিম্বাণুটা কোথায় পৌঁছে দিবে? জরায়ুতে পৌঁছে দিবে। ঠিক আছে, এটাই বলছে, এটাই হচ্ছে প্রধান কাজ। এছাড়াও রসকরণ করে শুক্রাণুকে ঊর্ধ্বপ্রান্তে উঠায়। এবং আমি কি বলছিলাম, ডিম্বনালীতে কি তৈরি হয়? নিষেক সম্পন্ন হয়, গলিতে পয়দা হয়েছে। তার মানে ডিম্বনালীতে কী হবে বলো? এই ডিম্বনালীতে কী হবে বলো? ডিম্বনালীতে কী হবে? ডিম্বনালীতে নিষেক সম্পন্ন হবে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে ডিম্বাণুকে নিষিক্ত করতে সাহায্য করে। তা ডিম্বাণুতে নিষেক হবে। তারপর আমরা যদি সামনের দিকে যাই, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে জরায়ু দেখতে কেমন? উল্টানো নাশপাতির মতো। তোমরা যারা নাশপাতি খাইছো তোমরা অনেকেই দেখছো, এটা নাশপাতি দেখতে অনেকটা এরকম, এই অনেকটা এরকম না, এরকম নাশপাতি অনেকটা এরকম। তো নাশপাতি এরকম, তাহলে জরায়ুটা কি ঠিক উল্টানো না? এই যে নাশপাতির উল্টানো নাশপাতির মতো। তো এই জিনিসটা মনে রাখতে হবে, জরায়ুর গঠন কিরকম? উল্টানো নাশপাতির মতো। এটা কি এমন অঙ্গ? মাংসলঙ্গ। আর এটা মূত্রাশয়ের পিছনে, মলাশয়ের সামনে অবস্থিত। তাহলে দেখো আমাদের পিছনে থাকে কি? মলাশয়, সামনে থাকে মূত্রাশয়। তো মেয়েদের পিছনে কি? মলাশয়, সামনে কি? মূত্রাশয়। তো এই দুইটার মাঝখানে থাকবে এই জরায়ুটা। ছেলেদের তো আর নাই, তো মেয়েদেরই তো থাকে, তাই না? তো
পিছনে কি মলাশয়, সামনে মূত্রাশয়, তার মাঝখানে মেয়েদের কি থাকে, জরায়ু জিনিসটা থাকে। এই কথাটা বোঝানো হয়েছে। জরায়ুর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? জরায়ুর প্রাচীর 3 স্তর বিশিষ্ট। একদম বাইরের যে প্রাচীরটা তাকে স্তরটা তাকে আমরা পেরিমেট্রিয়াম। স্যার আমরা কি বলবো? বাইরের স্তরটাকে আমরা বলবো পেরিমেট্রিয়াম, আর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলবো মায়োমেট্রিয়াম, একদম ভিতরে যেটা আছে এন্ডোমেট্রিয়াম। এগুলো আমরা পড়ছি। আর জরার অংশগুলা, জরার অংশ 3টা। উপরের দিকে গম্বুজের মতো দেখো, এই যে গম্বুজের মতো অংশটা ফান্ডাস, এই যে ফান্ডাস লেখা আছে পাশে, গম্বুজ আকৃতির অংশ, এর নাম হচ্ছে ফান্ডাস। তারপরে দেখো জরায়ু দেহ বা আচ্ছা মাঝখানের অংশটাকে আমরা বলবো জরায়ু দেহ, আর নিচের দিকের অংশ, এই যে দেখো নিচের অংশটাকে আমরা কি বলবো? সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। এই যে লেখা আছে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখো সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। এই যে নিচের দিকে মানে জরায়ুর যে 3টা অংশ আমি যদি তোমাদেরকে বলি, এই যে দেখো আমি যদি আবার চিত্রে কীভাবে দেখাতে চাই, এটা যদি জরায়ু হয়ে থাকে, উপরের অংশটা কি ফান্ডাস, মাঝখানে জরায়ু দেহ, নিচের দিকে সার্ভিক্স। ঠিক আছে, বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই হচ্ছে এখন জরায়ুর কাজটা একটু পড়ি। অলরেডি আমরা বলে ফেলছি এই জায়গাতেই আমরা মায়ের পেটে, ওই জায়গাটাতেই গঠিত হয় আমাদের শরীরটা। তাহলে এখানে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এখানে লেখা হয়েছে, প্রথম কথা হচ্ছে কি দেখো এই জায়গাতে একটু যদি তোমাদেরকে একটু ওই জায়গাটা বলি, এই যে এই ডিম্বাশয়ের কাজটা যদি একটু মানে জরায়ুর কাজটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তার আগে একটু জিনিসটা দেখো। এখানে তো শুক্রাণুস্খলন হয় কোথায়? যোনিপথে শুক্রাণুস্খলন হয়, যোনিপথে শুক্রাণুস্খলন হয়। এই যে যোনিপথে যে শুক্রাণুস্খলন হচ্ছে, হ্যাঁ, স্খলন হওয়ার পরেই এই শুক্রাণুটাকে প্রথমে গ্রহণ করবে কি? এই যে শুক্রাণুটা তো এই যে হলুদ কালি দিয়ে আঁকা, এটা তো যোনিপথ। এই যোনিপথে শুক্রাণু যখন স্খলন হবে, সেই স্খলিত হয়ে সেটা কোথায় যাবে বলো তো? স্খলিত হয়ে প্রথমে জরায়ুতে ঢুকবে কোন রাস্তাটা দিয়ে? এই সার্ভিক্স। তো সার্ভিক্স হয়েই কিন্তু এরা জরায়ুর দিকে যাবে। এটাই বলছি যে এখন কি করবে শুক্রাণুটাকে দেখো, এই বিশেষ করে ছেলেরা যখন কি হয় বিয়ে করতে যায়, মানে বর যখন বিয়ে করতে যায়, তখন বর বা বর যাত্রা যেগুলো আছে ওদেরকে কী দেওয়া হয়? শরবত খাওয়ানো হয় না? যখন মেয়ের ইয়াতে বিয়েকে যখন উঠে আনতে যাবে, গেটের মধ্যে কী খাওয়ানো হয়? শরবত খাওয়ানো হয়। তো এখানে যেটা মনে রাখবা, এই যোনিপথ থেকে যখন এরা জরায়ুতে ঢুকবে, তখন ওই যে সার্ভিক্স যেটা, এটা ধরো গেট, এটা ধরো শুক্রাণুর গেট, হ্যাঁ, ওই সার্ভিক্স যেটা, ওই সার্ভিক্স তাকে কী করবে? শুক্রাণুকে রস দিবে। শুক্রাণুকে কী দেবে? এই যে দেখো সার্ভিক্সের নিঃসৃত রস শুক্রাণুকে চলৎ শক্তি বাড়াবে। শুক্রাণু অনেক কষ্ট করে আসবে, তখন যখন সার্ভিক্সের রসটা পাবে, তার মধ্যে একটা চলৎ শক্তি মানে চলার শক্তি পাবে সে। মানে তাকে তো অনেক দূর যেতে হবে, তাকে তো গলি পর্যন্ত যেতে হবে, না তো পয়দা হবে না। গলিতে এই যে গলি পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? তাহলে দেখো, তাহলে প্রথমে খেয়াল করো এই জরায়ুটার, আমি যদি এটা বড় করি, খেয়াল করো আমি যদি এটা বড় করি, এই হ্যাঁ এটা যদি বড় করি, তাহলে আমি আবার জিনিসটা বলতেছি, একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সার্ভিক্স, তাই না? এটা পুরাটা হচ্ছে জরায়ু, পুরাটা জরায়ু, তার এই অংশটা কি সার্ভিক্স। তো যখন এখানে মিলন হবে, যোনিপথ থেকে শুক্রাণুটা যখন জরায়ুর দিকে উঠবে, জরায়ুতে যখন ঢুকবে, তখন প্রথমে কাকে পাচ্ছে? সার্ভিক্সকে পাচ্ছে। ওই সার্ভিক্স থাকে কী করবে? সার্ভিক্স শুক্রাণুকে একটা রসকরণ করে শুক্রাণুর চলৎ শক্তি বাড়াবে। চলৎ শক্তি মানে চলার মতো শক্তি দিবে। তখন শুক্রাণুটা চলতে চলতে লেজে নাড়তে নাড়তে, মনের আনন্দে লেজে নাড়তে নাড়তে সেটা চলে যাবে কোথায়? ডিম্বনাদির কাছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে আমরা যদি সামনের দিকে আসি, এটা একটা জিনিস। আরেকটা কি? তাহলে আরেকটা জিনিস কি? তারপর হচ্ছে শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে। এই জরায়ুটা কি করবে? শুক্রাণুর আগমনটাকে ত্বরান্বিত করবে, এই রসকরণ করে। তারপরে ভ্রূণকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আগলে রাখে। আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে বা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে। কোন জায়গাটাতে ছিলাম? জরায়ুতে। এটাই বলছে, ভ্রূণকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আগলে রাখে। তারপর অমরা সৃষ্টি করে, যা ভ্রূণের পুষ্টি, রেচন এবং শ্বসনে ভূমিকা রাখে। আচ্ছা, একটা ভ্রূণ কি খাবার খায়? না। একটা ভ্রূণ কি অক্সিজেন নেয়? না। একটা ভ্রূণ কি প্রস্রাব করে? না। তো এই প্রত্যেকটা কাজ, পুষ্টি, শ্বসন, রেচন, এই প্রত্যেকটা কাজ অমরা দিয়ে হয়। এই যে আমাদের নাভি আছে না, নাভির সাথে মায়ের একটা কানেকশন ছিল যে নালী দিয়ে, তাকে বলা হয় অমরা। এই অমরাটা তৈরি হয় জরায়ুতে। ধরো এটা যদি হয় জরায়ু, ধরো এটা যদি জরায়ু হয়, তো বাচ্চাটা কি দিয়ে যুক্ত ছিল? এই অমরা দিয়ে যুক্ত ছিল, ভ্রূণটা অমরা দিয়ে। তো এই অমরাটা আসলে করতে গিয়ে, তাহলে এই নালীটার ভিতর দিয়েই মা যা খায় তা শিশুর দেহে যাবে। মা অক্সিজেন নিচ্ছে, এখান থেকেই অক্সিজেন যাবে শিশুর দেহে। শিশু বলবো না আমরা, ভ্রূণ বলবো। জন্মের আগে শিশু বলবো না আমরা, ভ্রূণ। এই ভ্রূণের দেহে যাচ্ছে। তো এটা এই অমরাটা যে তৈরি হচ্ছে, এই অমরাটা হচ্ছে কি? অমরাটা জরায়ু থেকে তৈরি হয়। তাহলে আমরা কত নম্বর পড়লাম? 3 নম্বর। আমরা জরায়ু শেষ করে ফেললাম। ওকে, তাহলে আমাদের আর বেশি নাই, আমাদের আর বেশি অংশ নাই। আমরা তাহলে একটু সামনের দিকে যাব। আমরা একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে?
যে এটা এই যে জনিপটটা হচ্ছে একটা নলাকার খাদ যা জরায়ু থেকে বাইরে উন্মুক্ত। এই যে দেখো এই যে জনিপটটা যেটা দেখতেছি হলুদ নালীটা, এটা হচ্ছে একটা নলাকার একটা খাদ, নলাকার খাদ যেটা জরায়ু থেকে বাইরে উন্মুক্ত। কোত্থেকে বলা, এটা তো জরায়ু থেকে বাইরে উন্মুক্ত, এটাই বলছে। এই জনিপটটার দৈর্ঘ্য হচ্ছে কত, 8 থেকে 10 সেন্টিমিটার। এই জনিপটটার দৈর্ঘ্য কত, 8 থেকে 10 সেন্টিমিটার, ঠিক আছে, 8 থেকে 10 সেন্টিমিটার। আর 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 এখানে এটা 8 থেকে 10 সেন্টিমিটার হলেও এটা যে কোনো আকারের শিশ্ন সে ধারণ করতে পারে বা গ্রহণ করতে পারে। আচ্ছা, এর প্রাচীরে রোগী নামক ভাঁজ থাকে। এটা যদি জনিপথ হয়, এটা যদি মেয়েদের জনিপথ হয়, তার ভিতরের দিকে এরকম 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 ভাঁজ থাকবে। এই ভাঁজগুলোকে বলা হয় রোগী। এরকম ভাঁজ কিন্তু পাকস্থলীতেও আছে। পাকস্থলীর সবার ভিতরের প্রাচীরটার নাম কি, স্যাপ্টাসাম মামিম, মনে রাখার জন্য বলছিলাম। ভিতরের প্রাচীরটার নাম মিউকোসা। পাকস্থলীর ভিতরের প্রাচীরটার নাম কি, তোমাদেরকে পরিপাকতন্ত্র পড়াইছি তাই না? এই ভিতরের প্রাচীরটার নাম, একদম ভিতরের প্রাচীরটার নাম মিউকোসা, তার মধ্যে ওইরকম ভাঁজ বা রোগী থাকে। তাহলে এখানেও জনিপথেও কি থাকবে, এই যে জনির প্রাচীর ভিতরের দিকেও রোগী নামক ভাঁজ থাকবে। আচ্ছা, এটার কাজ কি তাহলে খেয়াল করো। প্রথম কাজটা আমি বলেই ফেলছি অনেক আগে, যে এটা কী করতে পারে, এই জনিপটটা যে কোনো আকারের কি গ্রহণ করতে পারে, শিশ্ন গ্রহণ করতে পারে, এবং বীর্য স্খলন এখানে হয়। হ্যাঁ, এটা স্খলন হবে, এটা উচ্চারণটা স্খলন। হ্যাঁ, বীর্য স্খলন। হ্যাঁ, বীর্য স্খলনের জন্য প্রয়োজনীয় উত্তেজনা এখানে দিবে, মানে বীর্যটা ত্যাগ করার জন্য এই উত্তেজনা এই জনিপটটা দিবে। তো বীর্য স্খলনের জন্য উত্তেজনা দিবে এবং স্খলিত বীর্য সহ শুক্রাণুটাকে সামনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ স্খলিত বীর্যটা মানে এই জায়গায়, এটা যদি পেনিস হয়ে থাকে, তাহলে এই জায়গায় পেনিসকে কী করবে, বীর্য স্খলনের জন্য উত্তেজনা দিবে এবং ওই জায়গাতে বীর্যটা স্খলিত হবে। এটাই বলছে, স্খলিত বীর্যটাকে সে গ্রহণ করবে। এক হচ্ছে বীর্য স্খলনের জন্য উত্তেজনাও দিবে এবং শুক্রাণুটাকে স্খলন করার জন্য শুক্রাণুটাকে তারপর সে গ্রহণ করবে, স্খলিত বীর্যটাকে গ্রহণ করবে। আচ্ছা, প্রসব ঝামেলা মুক্ত করে। প্রসব ঝামেলা মুক্ত মানে কি, একটা বাচ্চা যখন এই জরায়ুতে যখন বড় হয়, এই জনিপথ দিয়েই বের হয়। এটাই বলছে প্রসব ঝামেলা মুক্ত করে। ঠিক আছে। আচ্ছা, এই জায়গাগুলো এটা মুছতেছে না কেন? আমরা একদম লাস্টের দিকে আছি, আর বেশিক্ষণ নেই, আমরা লাস্ট পয়েন্টে পড়ব। এটা একটু ঠিক আছে, প্রসব ঝামেলা মুক্ত করে। এখন আমরা চলে আসি বহির্জনাঙ্গ। এগুলো অলরেডি পড়ে ফেলছি। জনিপথের সামনে, এই যে নলের জনিপথটার সামনে দুইটা ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে আমরা কি বলবো, ভালভা। ঠিক আছে, ভালভা। এখন কথা হচ্ছে স্যার, ভালভা কত প্রকারের হয়? দুইটা ভাঁজ বড় থাকে, দুইটা ভাঁজ ছোট থাকে। এদেরকে বলে লেভিয়া মেজরা, লেভিয়া মেনরা। যেহেতু এরা কপাটের মতো, দেখো দুইটা ভাঁজ যেহেতু জনিপথকে কপাটের মতো ঢেকে রাখে, যেহেতু দুইটা ভাঁজ কপাটের মতো ঢেকে রাখে, এই জন্য এই দুইটা ভাঁজকে কপাট বলি বা ভালভা বলি। ভালভা মানে কি, কপাট। হ্যাঁ, তা দেখো লেভিয়া মেজরাটা বাইরের দিকে থাকে, বড়টা বাইরের দিকে, আর লেভিয়া মাইনরা ছোটোটা একটু ভিতরের দিকে থাকবে। আচ্ছা, তারপরে ক্লাইটোরিস, লেভিয়া মেজরা। এটা যদি লেভিয়া মেজরা হয়, লেভিয়া মেজরার এই যে উপরের দিকে এইখানে ক্লাইটোরিস থাকবে। নিচেরটা যদি লেভিয়া মাইনরা হয়, হ্যাঁ, নিচেরটা কি লেভিয়া মাইনরা, লেভিয়া মাইনরাতে থাকবে কি, বার্তলিনের গ্রন্থি। তো যাই হোক, ক্লাইটোরিসটা কি, লেভিয়া মেজরার উপরের জুড়ের কাছে ছোট মাংসপিণ্ড। আর এই যে লেভিয়া মেজরের নিচে ক্লাইটোরিস। আর বার্তলিনের গ্রন্থি কোনটা, এটা লেভিয়া মাইনরাতে যুক্ত হয়েছে বার্তলিনের গ্রন্থি। ধরো এই দুইটা বার্তলিনের গ্রন্থি, এগুলো যুক্ত হয়েছে লেভিয়া মাইনরাতে, এটি লেভিয়া মাইনরাতে উন্মুক্ত হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু খেয়াল করি। আমি একটু কাজগুলো এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। এটা মুছে দিচ্ছি, দাঁড়াও। তাহলে কাজগুলো কি একটু খেয়াল করো। আমরা প্রথমেই যদি আসি, আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো প্রথম কাজটা কি, দেখো এটার কাজ কি, দেখো এই ভালভার কাজ কি, জনিপথকে ঢেকে রাখে। এই যে এক নম্বরে যদি আমি বলি, এই ভালভার কাজ হচ্ছে জনিপথকে ঢেকে রাখা।
জনিপথকে ঢেকে রাখে, ঠিক আছে, জনিপথকে ঢেকে রাখে। ক্লাইটোরিসের কাজ কি স্যার? ক্লাইটোরিসের কাজ কি বলো? ক্লাইটোরিসের কাজ হচ্ছে, হ্যাঁ ক্লাইটোরিসের কাজ কি বলো? ক্লাইটোরিসের ক্লাস হচ্ছে যৌনমিলনকে কি করবে? যৌনমিলনকে আনন্দঘন করবে, যৌনমিলনকে আনন্দ ঘন করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা লাস্টে আসি, লাস্টে এখানে আসি। এটার কাজ কি? এটার কাজ কি হবে? এটার কাজ হচ্ছে ভার্তুলিনের গ্রন্থির কাজ হচ্ছে কি? পিচ্ছিল পদার্থকরণ করে, জনিপথকে পিচ্ছিল করে। জনিপথকে কি করে? পিচ্ছিল করে। জনিপথকে পিচ্ছিল করে, ঠিক আছে। এখন আমাকে বলো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, তোমরা বুঝেছো কিনা কমেন্ট করে দিবা। আর এই ক্লাসটা যদি ইউটিউবে দেখে থাকো তো অবশ্যই কী করে দিবা? সাবস্ক্রাইব করে দিবা। আমি কখনো সাবস্ক্রাইবের কথা বলি না, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলে বেশি জনের কাছে পৌঁছাবে। হ্যাঁ, তোমরা তাহলে অনেকে তোমাদের ক্লাসটা করতে পারবে। আর তোমরা সব কিছু বুঝছো কি না সেটা আমাকে একটু জানাবা। আর আমি অবশ্যই তোমাকে এই নোটটা আমি এই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এবং তোমরা আমাকে এটাও জানাও তোমরা কোন হোয়াইট বোর্ডে ক্লাস করে বেশি ভালো লাগছে নাকি এখানে, ঠিক আছে, কোনটা বেশি তোমাদের কাছে মানে ভালো লাগছে। কারণ আমি দুইটার ব্যবস্থা রাখছি। পুরো সেট আপটা আমি তোমাদেরকে একদিন দেখাবো। আমার পুরো রুমের যে পুরো একটা স্টুডিও সেট আপ করছি এটা, এবং যে কোনোভাবেই আমরা ক্লাস এটা নিতে পারবো আশা করি। আমরা স্লাইডে নিতে পারবো, আমরা হোয়াইট বোর্ডে নিতে পারবো, আমরা এইভাবে ডিজিটাল বোর্ডে নিতে পারবো, মানে যেভাবে তোমাদের লাগে। এবং টোটালি একদম ডেডিকেটেডলি তোমাদের জন্য ওই সেট আপটা করা হয়েছে। জাস্ট তোমরা বলবা স্যার আমরা এইভাবে ক্লাসটা করবো, আই এম রেডি ফর ইউ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি মানে এখন এটা আসলে মানে এই জিনিসটা তো এটা তো অ্যাডমিশনের জন্য বেসিক্যালি পড়াচ্ছি, একটু সময়টা বাঁচানোর জন্য আমি জাস্ট এটা এইভাবে নিচ্ছি আর কি। ওকে, আর আর তো সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করবা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে, আর কথা হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা 2022 সালে কিংবা 21 সালে যারা সেকেন্ড টাইম দেওয়ার নিয়ত করেছো তাদেরকে বলবো যে একটু গুছিয়ে পড়ো। হ্যাঁ, পড়ার আসলে বিকল্প নেই। এখনও পরীক্ষা যেহেতু পিছানো হয়েছে, এইচএসসি পরীক্ষা যেহেতু পিছানো হয়েছে, তা মেডিকেল ভর্তি পরীক্ষা মোটামুটি ভালো সময় পাওয়া যাচ্ছে। এবং যতদিন না পর্যন্ত তুমি নিজে পড়বা ততদিন না পর্যন্ত কোনো টিচারই তোমাকে চান্স পাওয়াতে পারবে না। এটা আমি সবসময় বলে থাকি, তুমি নিজে যদি পড়ার চেষ্টা থাকে তুমি যে কোনো স্যারের কাছে পড়লেই তুমি চান্স পাবা। কিন্তু যদি নিজে না পড়ো তাহলে যে কোনো স্যার দিলে তোমাকে হবে না, আসলে হবে না। যে কোনো টিচার কাছে পড়ানো মানে এমন কোনো টিচার নাই বাংলাদেশে যে তার 100% স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, তাই না? তো এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে তুমি কতটুকু পরিশ্রমী, তুমি কতটুকু জানতে চাও, তুমি কতটুকু শিখতে চাও, তোমার ডেস্টিনেশনটাতে যাওয়ার জন্য তুমি কতটুকু আগ্রহী, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, ভালো করে পড়তে থাকো। এবং আমি চেষ্টা করব তোমাদের মেডিকেল রিলেটেড কিছু ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে। তো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।